আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুল হক ভূঁইয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অধ্যায় 11 এর বাকি অংশ নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমরা অধ্যায় 11 শব্দ এবং শব্দের গতির প্রথম অংশ নিয়ে কথা বলেছিলাম। তো চলো প্রথমে আমরা দেখে নিই যে আজকের আমাদের কি কি বিষয়গুলা আলোচনা রয়েছে। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন তলে শব্দের শোষণ, প্রতিফলন ও প্রতিসরণ, প্রতিধ্বনির বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ এবং শব্দের বেগের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব এবং কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো চলো প্রথমেই আমরা আলোচনা করি শব্দের শোষণ কি। শব্দের শোষণ হচ্ছে কোনো উৎস থেকে শব্দ উৎপন্ন হয়ে বিভিন্ন স্থিতিস্থাপক মাধ্যমের মধ্য দিয়ে গমন করার সময় কিছু শব্দের শক্তি মাধ্যম কর্তৃক শোষিত হয়, একই শব্দের শোষণ বলে। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ স্ক্রিনে, শব্দের শোষণ কিভাবে হয় সেটা দেখানো হচ্ছে। মাধ্যম কর্তৃক শব্দের যে শক্তি কিছুটা শোষিত হয়, একই শব্দের শোষণ বলে। তোমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছ। শব্দের শোষণ বিভিন্ন তলে বিভিন্নভাবে হয়। শব্দের শোষণ তলের মসৃণতার উপর মূলত নির্ভর করে। তল যত মসৃণ হবে শব্দের শোষণ ততই কম হবে, এবং তল যত অমসৃণ হবে শব্দের শোষণ তত বেশি হবে। আবার শব্দ চলাচলের মাধ্যমে শব্দ চলাচলের মাধ্যম যদি নরম এবং কোমল হয় তাহলে সেখানেও শব্দের শোষণ ঘটে থাকে। তো চলো আমরা এবার দেখি শব্দের প্রতিসরণ কি। ভিন্ন ভিন্ন ঘনত্বের কোনো মাধ্যমে শব্দ তরঙ্গ সঞ্চালনের সময় মাধ্যমের দুই বিভেদ তলে শব্দ তরঙ্গের গতিপথের যে পরিবর্তন হয় তাকে আমরা বলি শব্দের প্রতিসরণ। তোমরা স্ক্রিনে দুইটা চিত্র দেখতে পাচ্ছ যে মাধ্যমের ঘনত্বের পার্থক্যের জন্য শব্দের সঞ্চালনের সময় শব্দের গতিপথের পরিবর্তন ঘটে, একেই আমরা বলি শব্দের প্রতিসরণ। শব্দের গতি ঠান্ডা বাতাসের চেয়ে উষ্ণ বাতাসে অপেক্ষাকৃত বেশি। এটা একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে দিনের বেলায় ভূনিকটবর্তী বায়ু উপরের বায়ু থেকে উষ্ণ থাকে বা গরম থাকে, ফলে দিনের বেলায় সৃষ্ট শব্দ নিচে নেমে প্রতিসরিত হয়ে আবার উপরে উঠে যায়, কারণ উপরের বায়ুটা উষ্ণ থাকে। এজন্যই দিনের বেলায় দূরের শব্দ কম শোনা যায়। আবার রাতের বেলা ভূনিকটবর্তী বায়ু উপরের বায়ু থেকে ঠান্ডা থাকে, ফলে রাতের বেলায় সৃষ্ট শব্দ উপরে উঠে প্রতিসরিত হয়ে সেই শব্দ আবার নিচে নেমে আসে, এবং অনেক দূরের শ্রোতাও তা সহজেই শুনতে পায়। এজন্য রাতের বেলা দিনের বেলার চেয়েও দূরের শব্দ একটু বেশি শোনা যায়। এটা শব্দের প্রতিসরণের জন্য এরকম হয়। চলো এবার আমরা দেখি শব্দের প্রতিফলন কি। কোনো উৎস থেকে শব্দ উৎপন্ন হয়ে স্থিতিস্থাপকের মাধ্যমের মধ্য দিয়ে গমন করার সময় কোনো স্থানে যদি বাধা পায় তাহলে শব্দ তার দিক পরিবর্তন করে উৎসের কাছে বা অন্য কোনো দিকে ফিরে যায়, একে আমরা বলি শব্দের প্রতিফলন বা সাউন্ড রিফ্লেকশন। খেয়াল করো, এখানে চিত্রে দেখানো হচ্ছে যে শব্দের প্রতিফলন কিভাবে হচ্ছে। কোনো উৎস থেকে শব্দ উৎপন্ন হয়ে স্থিতিস্থাপক মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যখন গমন করে তখন কোন স্থানে শব্দ বাধা পেয়ে তার দিক পরিবর্তন করে হয় উৎসের দিকে যায় অথবা অন্য কোনো দিকে ফিরে যায়, একেই আমরা বলি শব্দের প্রতিফলন। তো আমরা শব্দের শোষণ, শব্দের প্রতিসরণ এবং শব্দের প্রতিফলন কি সেটা বোঝার চেষ্টা করলাম। এখন আমরা দেখব প্রতিধ্বনি কি। প্রতিধ্বনি বা ইকো উৎস থেকে শব্দ উৎপন্ন হয়ে কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে পুনরায় উৎসের কাছে যদি শব্দটা ফিরে যায় তাহলে সেটাকে আমরা বলি প্রতিধ্বনি বা ইকো। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে শব্দ কিভাবে প্রতিধ্বনি হয়। গভীর কুয়ার নিচের দিকে মুখ করে যদি জোরে চিৎকার করো অথবা খোলা মাঠে, হ্যাঁ, যদি জোরে চিৎকার করো পাহাড়ে দালানের কাছে গিয়ে, তাহলে প্রতিধ্বনি শোনা যায়। এটা তোমরা নিজেরা হয়তো অনেক সময় খেয়াল করছো যে
প্রতিধ্বনি, অর্থাৎ মূল শব্দটা কোনো পৃষ্ঠে বাধা পেয়ে আবার উৎসের কানে ফিরে আসে। এটাকেই বলা হয় শব্দের প্রতিধ্বনি বা ইকো। প্রতিধ্বনির বিভিন্ন ব্যবহার আছে, যেমন রাতে শব্দের প্রতিধ্বনির সাহায্যে বাদুড় শিকার ধরে। তারপরে প্রতিধ্বনির সাহায্যে আমরা সমুদ্র অথবা নদীর নিচে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে পারি, অথবা সমুদ্র বা নদীর গভীরতা নির্ণয় করতে পারি। আমরা এখন দেখব প্রতিধ্বনির সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। তোমরা একটা চিত্রে দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে প্রতিধ্বনির সাহায্যে সমুদ্র গভীরতা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে একটা জাহাজের এক প্রান্ত হতে পানির নিচে বিস্ফোরণ ঘটানো হয় এবং অপর প্রান্ত হতে এই বিস্ফোরণের সমান গভীরতা পানিতে শব্দ গ্রাহক যন্ত্রে ধারণ করা হয়। তোমরা চিত্রটার দিকে খেয়াল করো, এখানে এ এবং বি দুইটা যন্ত্র, একটা যন্ত্র শব্দ উৎপন্ন করে, আর একটা যন্ত্র শব্দ ধারণ করে বা রেকর্ড করে। তাহলে এবং এ ও বি, এই যে দুইটা যন্ত্র আছে শব্দ উৎপন্ন করার এবং শব্দ ধারণ করার, এই দুইটা যন্ত্রকে পানির উপরিতল থেকে একটু গভীরতায়, হলুদ চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, দেখো এইচ গভীরতায় এই দুইটা যন্ত্র স্থাপন করা হলো। এবং এ যন্ত্রটা শব্দ উৎপন্নকারী যন্ত্র এবং বি যন্ত্রটাও শব্দ ধারণ করার যন্ত্র। তাহলে এ থেকে শব্দটা বিতে দুই ভাবে যাবে। এ থেকে বিতে সরাসরি যাইতে যদি শব্দটা আবার এ থেকে সি হয়ে বিতে প্রতিফলিত হয়ে যাবে শব্দটা। তাহলে সি হচ্ছে সমুদ্রের তলদেশে একটা প্রতিফলিত বিন্দু, আর এ হচ্ছে এক শব্দ উৎপন্নকারী যন্ত্র এবং বি হচ্ছে শব্দ গ্রাহক যন্ত্র অথবা ধারণকারী যন্ত্র। তো ধরি টি1 সময় পরে শব্দ এ হতে বিতে যায়, এ থেকে শব্দটা বিতে যেতে টি1 সময় লাগে। আবার টি2 সময় পরে শব্দ এ হতে সি তে গিয়ে আবার বিতে আসে। টি2 সময় পরে শব্দটা এ হতে সি তে, অর্থাৎ সমুদ্রের তলদেশের বিন্দুতে গিয়ে, বা মাটিতে, সমুদ্রের তলদেশে মাটি থাকে বা অন্য কোনো পদার্থ থাকতে পারে, সেখানে শব্দটা বাধা পেয়ে প্রতিফলিত হয়ে আবার বিতে যায় এবং এই সময়টা লাগে তার টি2। এখন আমরা ধরি সমুদ্রের গভীরতা ক্যাপিটাল এইচ, আর পানির উপরিতল হতে এ বি এর গভীরতা আমরা ধরে নিলাম স্মল এইচ, আর এ বি এর মধ্যবর্তী দূরত্ব স্মল ডি, এবং আমরা ধরে নিলাম পানিতে শব্দের বেগ হচ্ছে ভি। এখান থেকে আমরা লিখতে পারি যে এ বি সমান ভি ইন্টু টি, অর্থাৎ এ বি একটা দূরত্ব সমান আমরা জানি বেগ ইন্টু সময়। যেহেতু এ থেকে শব্দটা বিতে যাইতে টি1 সেকেন্ড সময় লাগে এবং এ বি এর মধ্যে দূরত্ব হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে ডি, তাহলে আমরা লিখতে পারি এ বি সমান ভি ইন্টু টি1। এখান থেকে আমরা লিখতে পারি ডি সমান, এ বি এর দূরত্বটা যেহেতু ডি, তাহলে ডি সমান ভি ইন্টু টি1। এখান থেকে আমরা ভি এর মান বের করতে পারি, ভি সমান ডি বাই টি1। খেয়াল রাখবে এখানে শব্দের বেগ ভি সমান আসছে দূরত্ব বাই সময়, অর্থাৎ ডি বাই টি1। এখন আমরা আবার চিত্রটার দিকে খেয়াল করি যে এসি প্লাস বিসি সমান ভি ইন্টু টি2। খেয়াল করো, এই এসি প্লাস বিসি শব্দটা এ থেকে সি তে গিয়া, সি থেকে আবার বি তে যাইতে তার সময় লাগে টি2, এবং পানিতে শব্দের বেগ হচ্ছে আমরা ধরে নিছি ভি। তাহলে এসি প্লাস বিসি এটা একটা দূরত্ব সমান বেগ ইন্টু সময়, ভি ইন্টু টি2 লিখলাম আমরা। এখন এখান থেকে আমরা লিখতে পারি এসি প্লাস বিসি সমান হচ্ছে ডি বাই টি1 ইন্টু টি2। কেননা এসি এবং বিসি আমরা সমান, এসি এবং বিসি এর দূরত্বটা সমান, যার ফলে আমরা বিসি এর পরিবর্তে লিখলাম এসি। এখান থেকে ভি এর মানটা আগে আমরা বের করে রাখছিলাম ডি বাই টি1, আর ইন্টু টি2 বসালাম। এখান থেকে আমরা 2এসি সমান লিখতে পারি ডি ইন্টু টি2 বাই টি1। এখান থেকে আমরা লিখতে পারি এসি সমান ডি বাই 2 ইন্টু টি2 বাই টি1। আবার খেয়াল করে এখানে এসিএন, এসিএন, এনটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে এসিএন এখানে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই এসি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার, এটা হচ্ছে এসিটা হচ্ছে অতিভুজ, আর সিএনটা হচ্ছে লম্ব, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস এনটা হচ্ছে ভূমি স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি সিএন স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস এন স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি cn সমান রুট ওভার এসি স্কয়ার মাইনাস এন স্কয়ার। এখন আমরা যদি এই এসি এবং এন এর মানগুলো বসাই, খেয়াল করো এসি এর মান এখানে আমরা বের করে রাখছি ডি বাই টু ইন্টু টি2 বাই টি1 হোল স্কয়ার, মাইনাস আমরা
আগের পেজে an এর মান an সমান হচ্ছে d/2। আমাদের দেখো an টা হচ্ছে টোটাল ab দূরত্বটা হচ্ছে d, আর তাহলে an টা হচ্ছে ab এর অর্ধেক, তাহলে an সমান হচ্ছে d/2, এটা হোল স্কয়ার লিখলাম আমরা। এখান থেকে আমরা লিখতে পারি cn সমান √d²/4 ইন্টু t2/t1 হোল স্কয়ার মাইনাস d²/4। এখন এই দুইটা সমীকরণটা থেকে এই d²/4 যদি দুইটা টার্ম থেকে কমন নিই আমরা, এবং এটা যদি √ওভার বাইরে নিয়ে আসি, তাহলে আমাদের হবে d/2 ইন্টু √t2/t1 হোল স্কয়ার মাইনাস 1। এখন সমুদ্রের গভীরতা h, ক্যাপিটাল H সমান আমাদের আসতেছে h প্লাস cn। h টা হচ্ছে, তোমরা স্মল h টার দিকে খেয়াল করো, স্মল h টা হচ্ছে গ্রাহক যন্ত্র এবং প্রেরক যন্ত্রের পানির উপরিতল থেকে গ্রাহক যন্ত্র এবং প্রেরক যন্ত্রের অবস্থান, এবং cn টা হচ্ছে এই সমুদ্রের তলের থেকে ab এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই দুইটা দূরত্ব যদি আমরা যোগ করি, তাহলে আমরা সমুদ্রের গভীরতা পেয়ে যাই। তাহলে আমরা এই মানটা যদি বসাই h প্লাস d/2 ইন্টু √t2/t1 হোল স্কয়ার মাইনাস 1, তাহলে এটাই হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয়ের সূত্র। অর্থাৎ এখানে ক্যাপিটাল H টা হচ্ছে সমুদ্রের গভীরতা, এবং স্মল h টা হচ্ছে পানির উপরিতল থেকে প্রেরক যন্ত্র এবং গ্রাহক যন্ত্র যেখানে শব্দ উৎপন্ন করা হচ্ছে এবং শব্দ ধারণ করা হচ্ছে সেটার দূরত্ব। আর d টা হচ্ছে গ্রাহক যন্ত্র এবং প্রেরক যন্ত্রের মধ্যবর্তী দূরত্ব। আর t1 টা হচ্ছে প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে শব্দটা যেতে সময়, এবং t2 টা হচ্ছে সমুদ্রের তলদেশের কোনো বিন্দু হয়ে গ্রাহক যন্ত্রে শব্দটা যাওয়ার সময়। এগুলো মানগুলো আমরা এখানে বসাইলে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি। এভাবে আমরা সমুদ্র অথবা নদীর অথবা কুয়ার গভীরতা নির্ণয় করা যায় প্রতিধ্বনির সাহায্যে। এখন আমরা দেখব শব্দের বেগ কি। শব্দ একটি নির্দিষ্ট দিকে প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি শব্দের বেগ বা সাউন্ড অফ ভেলোসিটি বা ভেলোসিটি অফ সাউন্ড। বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন হয়। মাধ্যমের প্রকৃতি, তাপমাত্রা এবং আর্দ্রতার উপর শব্দের বেগ নির্ভরশীল। অর্থাৎ শব্দের বেগটা কেমন হবে সেটা শব্দ যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমের প্রকৃতি, সেই মাধ্যমের তাপমাত্রা এবং আর্দ্রতার উপর শব্দের বেগ নির্ভরশীল। এখন আমরা দেখব স্থির বায়ুতে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, অর্থাৎ এনটিপি এনটিপি বলতে এখানে বোঝানো হচ্ছে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার, শব্দের বেগটা কেমন হয়। স্থির বায়ুতে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আমরা শব্দের বেগ কিরকম হয়। দেখো, খেয়াল করো, আমরা জানি শব্দ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক এবং অবিচ্ছিন্ন মাধ্যমের প্রয়োজন। কোনো মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের ঘনত্ব ও স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন গাণিতিকভাবে দেখান যে শব্দের বেগ মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্কের বর্গমূলের সমানুপাতিক এবং ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে নিউটনের সূত্র, শব্দের বেগ সম্পর্কিত নিউটনের সূত্র। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন এটা গাণিতিকভাবে দেখান যে শব্দের বেগ মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্কের বর্গমূলের সমানুপাতিক এবং শব্দ যে মাধ্যমে চলে সেই মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন প্রমাণ করেন যে ই স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং র ঘনত্ব বিশিষ্ট কোনো মাধ্যমে অনুদৈর্ঘ্য বা লম্বিক ভাবে যদি শব্দ তরঙ্গ সৃষ্টি হয়, তাহলে শব্দ তরঙ্গের বেগটা হয় ভি সমান √E/ρ। অর্থাৎ ইটা হচ্ছে এখানে মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্ক আর রটা হচ্ছে মাধ্যমের ঘনত্ব। তাহলে যেহেতু মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং মাধ্যমের ঘনত্ব প্রত্যেক মাধ্যমের জন্য আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন, সেহেতু শব্দের বেগও বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হয়। এখন আমরা দেখব যে তরল অথবা বায়বীয় মাধ্যমে শব্দ তরঙ্গ সঞ্চালনের দরুন মাধ্যমের আয়তনের পরিবর্তন ঘটে, এবং সেক্ষেত্রে মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্ক ই কে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক কে দ্বারা যদি আমরা নির্দেশ করি, তাহলে তরল বা বায়বীয় মাধ্যমে শব্দের বেগের সমীকরণটা হয় ভি সমান √k/ρ। অর্থাৎ ই কে যদি আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, এখানে কেটা হচ্ছে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, আর এটা ছিল আমাদের মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে স্থির বায়ুতে শব্দের বেগ নির্ণয়ের ক্ষেত্রে নিউটন ধারণা করেন যে বায়ুর মধ্য দিয়ে শব্দ সঞ্চালনের সময় মাধ্যম অতীব ধীরে ধীরে সংকুচিত ও প্রসারিত হয়। যখন কোনো স্থির মাধ্যম বায়ু মাধ্যমের মধ্য দিয়ে বা গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হয়, তখন
মাধ্যম অতি ধীরে ধীরে মাধ্যমের কণাগুলো সংকুচিত ও প্রসারিত হয়, ফলে মাধ্যমের তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না। আবার স্থির তাপমাত্রায় বায়বীয় পদার্থের আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক উহার উপর প্রযুক্ত চাপের সমান। এটা যদি হয় তাহলে আমরা আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক কে সমান লিখতে পারি প্রযুক্ত চাপ, অর্থাৎ মাধ্যমের চাপ, মাধ্যমের কণাগুলোর চাপ। সুতরাং গ্যাসীয় অথবা বায়বীয় মাধ্যমে তাহলে শব্দের বেগের সমীকরণটা দ্বারা ভি সমান রুট ওভার পি বাই রো। এখানে পিটা হচ্ছে মাধ্যমের কণাগুলির চাপ। এটাই হলো বায়বীয় বা গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের ক্ষেত্রে নিউটনের সূত্র। এখন এই সূত্র হতে আমরা যদি স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অর্থাৎ এনটিপিতে বায়ুতে শব্দের বেগ নির্ণয় করতে পারি। স্বাভাবিক তাপমাত্রাটা আমাদের 0°C তাপমাত্রা এবং বায়ুর চাপ যদি P0 হয় তাহলে P0 সমান আমরা লিখতে পারি H রো জি থেকে, অর্থাৎ P সমান H রো জি থেকে আসছে এখানে 76 × 13.6 × 981 ডাইন পার বর্গ সেন্টিমিটার। এটা হলো বায়ুর স্বাভাবিক চাপ। আর বায়ুর ঘনত্ব ρ0 সমান 0.00129 গ্রাম পার ঘন সেন্টিমিটার। আর যদি স্বাভাবিক তাপমাত্রা ও চাপে বায়ুতে শব্দের বেগ যদি আমরা V0 লিখি তাহলে এই সমীকরণটা থেকে অর্থাৎ V0 সমান আমরা লিখতে পারি, খেয়াল করো নিউটনের সূত্র অনুসারে V0 সমান রুট ওভার P0 বাই ρ0। এখানে আমরা যদি P0 এর মানটা বসাই অর্থাৎ চাপের মানটা বসাই, তো 76 × 13.6 × 981। এটা বিষয়টা কিভাবে আসছে তোমরা হয়তো জানো যে আমরা আগে উৎস্থিতিবিদ্যা চ্যাপ্টারে পড়েছিলাম যে চাপের রাশিমালায় চাপ P সমান H রো জি। H টা হচ্ছে পারদের উচ্চতা, আর 13.6 হচ্ছে পারদের ঘনত্ব, আর ওই স্থানের অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে 981 ভাগ ওই বায়ুর ঘনত্ব যদি আমরা লিখে যে 0.001293, তাহলে এখান থেকে আমরা শব্দের বেগটা পাই 280 মিটার পার সেকেন্ড। এটা নিউটনের সূত্র অনুসারে আমরা শব্দের বেগ নির্ণয় করলাম যে 280 মিটার পার সেকেন্ড, শব্দের বেগ প্রতি সেকেন্ডে 280 মিটার প্রায়। কিন্তু এই মান পরীক্ষালব্ধ মানকতে অনেক কম হয়। স্বাভাবিক তাপমাত্রা চাপে বায়ুতে শব্দের বেগের যে পরীক্ষালব্ধ মানটা আমরা জানি সেটা হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। তাই নিউটনের সূত্র অনুসারে বায়বীয় মাধ্যমে শব্দের বেগের তাত্ত্বিক মান ও পরীক্ষালব্ধ মানের মধ্যে একটা বিরাট গড়মিল পরিলক্ষিত হয়। বিজ্ঞানী নিউটন ইহার কোনো ব্যাখ্যাও প্রদান করেন নাই তখনকার সময়। পরবর্তীতে প্রায় 120 বছর পর 1817 খ্রিস্টাব্দে ফরাসি গণিতবিদ ল্যাপ্লাস যথাযথ ব্যাখ্যা সহ বায়বীয় মাধ্যমে শব্দের বেগ সম্পর্কিত নিউটনের সূত্রের একটা প্রয়োজনীয় সংশোধনী প্রদান করেন। এটাই ল্যাপ্লাসের সংশোধনী নামে পরিচিত। এখন আমরা দেখব যে নিউটনের সূত্রটা কিভাবে বিজ্ঞানী ল্যাপ্লাস সংশোধন করেন। ল্যাপ্লাসের সংশোধনটা হচ্ছে এরকম যে নিউটনের ধারণার ত্রুটি হিসাবে ল্যাপ্লাস উল্লেখ করেন যে বায়বীয় বা গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে শব্দ সঞ্চালনের সময় মাধ্যমের সংকোচন ও প্রসারণ অত্যন্ত দ্রুত সংঘটিত হয়। যেটা নিউটন বলছিল যে মাধ্যমের সংকোচন এবং প্রসারণ অত্যন্ত ধীর গতিতে ঘটে, কিন্তু ল্যাপ্লাস বলতেছে যে না, এই সংকোচন এবং প্রসারণটা অনেক দ্রুত সংঘটিত হয়, ফলে যেটা হয় মাধ্যমের তাপমাত্রার পরিবর্তন ঘটে। নিউটন বলছিল যে মাধ্যমের তাপমাত্রার পরিবর্তন ঘটে না, অর্থাৎ এটা সমউষ্ণ প্রক্রিয়া ঘটে, কিন্তু সেক্ষেত্রে মাধ্যমের চাপ ও আয়তনের পরিবর্তন রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটে। এটা বিজ্ঞানী ল্যাপ্লাস প্রমাণ করেন যে এই ক্ষেত্রে মাধ্যমের চাপ এবং আয়তনের পরিবর্তনটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হয়, আর নিউটন বলছিল যেটা সমউষ্ণ প্রক্রিয়ায় হয়। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তনের মধ্যে একটা সম্পর্ক আছে আমরা জানি, সেটা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। এখানে পিটা হচ্ছে গ্যাসের চাপ, ভিটা হচ্ছে গ্যাসের আয়তন, আর গামাটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ সিপি আর স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ সিভি এর মধ্যে এটা একটা অনুপাত, এটা হচ্ছে গামা। এখন আমরা এই সমীকরণটাকে অর্থাৎ পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, এই সমীকরণটাকে যদি আমরা ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কি দাঁড়ায় ডি বাই ডিভি ইন্টু পিভি টু দি পাওয়ার গামা সমান 0। এখন তোমরা ডিফারেন্সিয়েশনের একটা সূত্র জানো ইউভি মেথডের। এখানে ইউভি মেথডটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের আসে পি ইন্টু গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা -1 প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি বাই ডিভি সমান 0।
কারণ ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে এটার মান 0 আসে। আবার এখান থেকে আমরা লিখতে পারি যে পি ইন্টু গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান মাইনাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি বাই ডিবি। আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এখন এখান থেকে আমরা লিখতে পারি যে পি ইন্টু গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস 1, আমরা এই জিনিসটাকে ভেঙে লিখলাম সমান মাইনাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি বাই ডিভি। এখান থেকে আমরা লিখতে পারি পি ইন্টু ভি গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস 1 সমান মাইনাস ডিটি বাই ডিভি। এটা কিভাবে লিখলাম? উভয় পাশে দেখো ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার গামা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভি টু দি পাওয়ার গামা এবং ভি টু দি পাওয়ার গামাটা চলে যাবে, থাকবে আমাদের পি ইন্টু গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস 1 সমান মাইনাস ডিপি বাই ডিভি। এখান থেকে আমরা কি লিখতে পারি? পি ইন্টু গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস 1, এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায় যে 1 বাই ভি লিখতে পারি আমরা। এখানে ভি টু দি পাওয়ার মাইনাস 1 টাকে আমরা 1 বাই ভি লিখলাম, সমান আসবে মাইনাস ডিপি বাই ডিভি। খেয়াল করো এখান থেকে আমরা লিখতে পারি গামা পি সমান এই 1 বাই ভিটা যদি ওই দিক দিয়ে চলে যায় তাহলে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে কি আসবে ডিপি বাই ডিভি বাই ভি। এখানে খেয়াল করো এই মাইনাস ডিপি বাই ডিবি বাই ভিটা হচ্ছে মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেটাকে আমরা কে বলতে পারি। তাহলে এখানে আমরা তাহলে লিখতে পারি কি গামা পি সমান কে। সুতরাং গ্যাসীয় অথবা বায়বীয় মাধ্যমে শব্দের বেগের যে আমাদের সমীকরণটা ছিল ভি সমান রুট ওভার কে বাই রো, এখান থেকে আমরা লিখতে পারি কে এর পরিবর্তে ভি সমান রুট ওভার গামা পি বাই রো। এখন খেয়াল করো আমরা ওই পাশ থেকে আবার এই পাশে লিখলাম যে ভি সমান রুট ওভার গামা পি বাই রো। এখানে বায়ুর ক্ষেত্রে বা গ্যাসীয় মাধ্যমে আমরা যদি বায়ুর ক্ষেত্রে গামা সমান আমরা জানি 1.41 আর হচ্ছে অর্থাৎ সিপি বাই সিবি এর যে অনুপাতটা এটা হচ্ছে আমরা জানি যে গামা সমান 1.41 আর বায়ুর ঘনত্ব র সমান আসছে 0.001293 গ্রাম পার ঘন সেন্টিমিটার আর বায়ুর চাপ আমরা জানি পি সমান এইচ রো জি। এখান থেকে আমরা লিখতে পারি এইচ এর মান 76 ইন্টু পারদের ঘনত্ব 13.6 ইন্টু 981 ডাইন পার বর্গ সেন্টিমিটার। এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাই ভি এর মানটা অর্থাৎ শব্দের বেগের মানটা পাই আমরা 332.5 মিটার পার সেকেন্ড। খেয়াল করো এই যে 332.5 মিটার পার সেকেন্ড সেটা নিউটনের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 280 মিটার পার সেকেন্ড। সুতরাং ল্যাপ্লাসের সমীকরণ অনুসারে বায়ুতে শব্দের বেগ পরীক্ষালব্ধ শব্দের বেগের সহিত সংগতিপূর্ণ। পরীক্ষালব্ধ শব্দের বেগটা আমরা জানি 332 মিটার পার সেকেন্ড আর ল্যাপ্লাসের সংশোধন অনুযায়ী আমরা বেগটা পাইলাম এই শব্দের বেগ সেটা হচ্ছে 332.5 মিটার পার সেকেন্ড। তাই ইহা বায়বীয় বা গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সম্পর্কিত ল্যাপ্লাসের সূত্রটাই প্রমাণ করে। এটাই ছিল ল্যাপ্লাসের সংশোধনী নিউটনের সূত্রের ক্ষেত্রে। ল্যাপ্লাসের শব্দের বেগের ক্ষেত্রে নিউটন যে সূত্রটা দিছে সেটাকে ল্যাপ্লাস সংশোধন করে দেখে পরীক্ষালব্ধ মানের সাথে তার মানটা মিলে যায় বা সংগতিপূর্ণ হয়, এটাই হচ্ছে ল্যাপ্লাসের সংশোধনী। এখন আমরা দেখব বায়ুতে শব্দের বেগের উপর বিভিন্ন নিয়ামক যেমন চাপ, তাপমাত্রা, আর্দ্রতার প্রভাব। প্রথমে আমরা দেখি চাপের প্রভাব, অর্থাৎ বায়ুতে শব্দের বেগের উপর চাপের কি প্রভাব আছে। এক্ষেত্রে মনে করি স্থির তাপমাত্রায় এম ভরের কোনো বায়ুর চাপ ও আয়তন যথাক্রমে P1 ও V1 থেকে পরিবর্তিত হয়ে P2 ও V2 তে পরিণত হলো। তাহলে বয়েলের সূত্রানুসারে আমরা লিখতে পারি বিজ্ঞানী বয়েল স্থির তাপমাত্রার ক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফলের একটা সূত্র আবিষ্কার করেন, এটাকে আমরা বলি বয়েলের সূত্র। এই বয়েলের সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি P1 V1 সমান P2 V2, এটা আমরা 1 নং সমীকরণ নাম দিলাম। আবার আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, এখান থেকে আমরা লিখতে পারি ঘনত্ব D এবং ভর M আয়তন V, অর্থাৎ D সমান M বাই V, বা এখান থেকে আমরা লিখতে পারি V সমান M বাই D। এখন এখানে অর্থাৎ শব্দের অর্থাৎ বেগ V সমান আয়তন V সমান ভর বাই ঘনত্ব। আয়তন সমান তাহলে আমাদের আসতেছে কি ভর বাই ঘনত্ব।
এখন আমরা V1 সমান তাহলে এখান থেকে লিখতে পারি m/d1, যেহেতু ভরটা আয়তনটা নির্দিষ্ট, এখান থেকে আমরা লিখতে পারি V1 সমান m/d1। তারপরে আমরা V2 সমান যদি লিখি তাহলে m/d2। এই V1 এবং V2 এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমাদের আসে P1 m/d1 সমান P2 m/d2। এই সমীকরণটাতে যদি আমরা এই মানগুলা বসাই, এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু m উভয় পাশে চলে যাবে সেম, তাহলে P1/d1 সমান P2/d2 সমান ধ্রুবক। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, যেহেতু P/d অনুপাতটি সবসময় স্থির থাকবে, পরের টার্মটা আসবে P3/d3 সমান, পরে আসবে P4/d4 সমান, সবসময় ধ্রুবক আসবে। তাই আমরা তাপমাত্রা স্থির রেখে চাপের পরিবর্তনে বায়ুতে শব্দের বেগের কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না, অর্থাৎ স্থির তাপমাত্রায় শব্দের বেগের উপর চাপের কোনো বা প্রেসারের কোনো প্রভাব নাই। তাহলে আমরা চাপের প্রভাবটা দেখলাম। এখন আমরা দেখব তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার পরিবর্তনে বায়ুর ঘনত্ব পরিবর্তিত হয় এবং সাথে সাথে শব্দের বেগও পরিবর্তিত হয়। বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পেলে ঘনত্ব হ্রাস পায় আমরা জানি, এবং শব্দের বেগও বৃদ্ধি পায়। আবার বায়ুর তাপমাত্রা হ্রাস পেলে ঘনত্ব বৃদ্ধি পায় এবং শব্দের বেগ কমে যায়। এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ যে তাপমাত্রার সাথে ঘনত্বের একটা সম্পর্ক আছে, এবং এই তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমে যায় এবং তাপমাত্রা কমলে অণুগুলো ঠান্ডা হয়ে কাছে আসে, ফলে ঘনত্ব বেড়ে যায়। এই ক্ষেত্রে শব্দের বেগের একটা পরিবর্তন ঘটে। তা আমরা যদি এটা গাণিতিকভাবে দেখতে চাই তাহলে মনে করি 0°C তাপমাত্রায় ও T°C তাপমাত্রায় বায়ুর ঘনত্ব যথাক্রমে ρ0 এবং ρt, এবং বায়ু মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে v0 এবং vt। তাহলে ল্যাপ্লাসের যে সংশোধনী সূত্রটা আমরা পাইছিলাম সেখান থেকে আমরা লিখতে পারি v0 সমান √γp/ρ0 এবং vt সমান √γp/ρt। এই দুইটা সমীকরণকে যদি আমরা 2 নং সমীকরণকে যদি আমরা 1 নং দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই vt/v0 সমান √ρ0/ρt, অর্থাৎ এখানে γp চলে যাবে ভাগ করলে। এখান থেকে আমরা লিখতে পারি যে vt/v0 সমান √ρt * 1 + αt/ρt, কারণ ρ0 সমান আমরা জানি ρt * 1 + αt। এটা আমরা এখানে ρ0 এর পরিবর্তে বসালাম। এখন আমরা লিখতে পারি vt/v0 সমান √1 + αt। এই আলফা এর মানটা হচ্ছে 1/273। এইখানে আলফা এর মানটা বসাই দিলাম। তাহলে আমাদের কি আসলো, vt/v0 সমান √1 + t/273। এটা যদি আমরা লসাগু করি, 273 লসাগু, এখান থেকে আমরা লিখতে পারি vt/v0 সমান √273 + t/273। এখানে 273 + p টা হচ্ছে T এবং T0 হচ্ছে যথাক্রমে T°C এবং 0°C তাপমাত্রার সমতুল্য পরম তাপমাত্রা। তো আমরা জানি যে কেলভিন স্কেলের তাপমাত্রাটা 273 কেলভিন, এবং 273 এর সাথে যদি আমরা সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা যোগ করি তাহলে আমরা পরম তাপমাত্রা পাই, আর 273 হচ্ছে পরম তাপমাত্রা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি V সমানুপাতিক √T। অর্থাৎ কি সিদ্ধান্ত যাওয়া যায় আমাদের, যে বায়বীয় বা গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ বায়ুর তাপমাত্রা যদি বাড়ে তাহলে শব্দের বেগ বৃদ্ধি পায় এবং বায়ুর তাপমাত্রা কমলে শব্দের বেগ হ্রাস পায়। এটাই হচ্ছে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব। এখন আমরা দেখব শব্দের বেগের উপর হিউমিডিটি বা আর্দ্রতার প্রভাবটা কি। বায়ু আর্দ্র হলে বায়ুর ঘনত্বের একটা পরিবর্তন ঘটে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে এর ঘনত্বের পরিমাণও কমে যায়, ফলে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি হয়। মনে করি নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় শুষ্ক ও আর্দ্র বায়ুর ঘনত্ব যথাক্রমে ρd এবং ρm, অর্থাৎ ডি দ্বারা র দ্বারা ঘনত্ব বোঝাইছে, আর ডি দ্বারা এখানে ড্রাই বা শুষ্ক কথাটা বোঝানো হয়েছে, আর র এম দ্বারা র হচ্ছে ঘনত্ব আর এম দ্বারা বোঝানো হয়েছে ময়েশ্চার অর্থাৎ আর্দ্র। এবং শুষ্ক বায়ু আর্দ্র বায়ুতে শব্দের বেগ আমরা ধরে নিলাম ভিডি এবং ভিএম। তাহলে ল্যাপ্লাসের সংশোধনী সূত্র অনুসারে আমরা লিখতে পারি ভিডি সমান √γp/pd রডি সরি, এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। আর ভিএম সমান আমরা লিখতে পারি আগের মতই √γp/ρm। এই দুইটা সমীকরণকে যদি আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো vm/vd সমান √ρd/ρm, কারণ গামা পি উভয় পক্ষে কাটা যাবে ভাগ করলে। যেহেতু জলীয় বাষ্প বায়ু থেকে হালকা, তাই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার
আর্দ্র বায়ু অর্থ হচ্ছে বায়ু আর্দ্র হয়ে যাওয়া, আর আর্দ্র বায়ু হলে বায়ুর ঘনত্ব হ্রাস পায়। সেই জন্য আমাদের র ডিটা র এম থেকে বেশি হয়, অর্থাৎ ভি এমটা ভিডি এর চাইতে বড় হয়, অর্থাৎ আর্দ্র বায়ুতে শব্দের বেগ শুষ্ক বায়ু অপেক্ষা বেশি হয়। এটাই হচ্ছে শব্দের বেগের উপর আর্দ্রতার প্রভাব। এখন আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। দেখো গাণিতিক সমস্যাটা কি দেয়া আছে, যে কত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 0°C তাপমাত্রায় শব্দের বেগে দ্বিগুণ হবে। আমরা মনে করি তাপমাত্রা T°C, তাহলে এখানে আমরা জানি যে ওই সূত্রটা থেকে যে VT/V0 সমান √T/T0। এখান থেকে আমরা লিখতে পারি VT/V0 সমান √273 প্লাস T/273। যেহেতু এখানে এই ভিটিটা সমান 2v0, অর্থাৎ বেগের দ্বিগুণ হবে, এই জন্য আমরা ভিটি এর পরিবর্তে 2v0 বসালাম। v0 কাটা যাবে, আমাদের থাকবে 2 সমান √273 বাই প্লাস T/273। উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে আমাদের আসে এই টার্মটা। এখান থেকে আমরা টি এর মানটা বের করতে পারি, তাহলে টি সমান আসে 819°C, অর্থাৎ 819°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 0°C তাপমাত্রায় শব্দের বেগের দ্বিগুণ হবে। আমরা আজকের ক্লাস এ পর্যন্তই। আমাদের আলোচনার বিষয় ছিল, আগামী ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় কাজ, ক্ষমতা এবং শক্তি নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর এই ভিডিওটা যদি তোমরা আবার পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন অথবা www.skill.scope.bd এই ওয়েবসাইটে ভিজিট করলে এই ভিডিওটা পুনরায় আবার তোমরা দেখতে পাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।